প্রত্যেকটা বাজেটে প্রতি বছর বলি যে আমাদের নারী উদ্যোক্তাদেরকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হবে, এবং আমাদের যেই ইন্ডাস্ট্রিয়াল পলিসিগুলো আমরা দেখছি সেখানেও কিন্তু সবসময় খুব সুস্পষ্টভাবে বলা হয়েছে যে নারী উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। কিন্তু আসলেই কি আমরা সেই সুবিধাগুলো দিতে পারছি কিনা, বিশেষ করে বিভিন্ন ব্যাংক থেকে যে নারীদেরকে ঋণ দেওয়ার যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আসলে কতটা সহজ। আসলে অনেক ধরনের কাগজপত্র জমা দিতে হয় এবং অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু নারীদেরকে এই ঋণগুলো নিতে হয়। এর একটা বড় অংশ নারী যারা আছেন তারা কিন্তু এই যেই কাগজপত্র বা যেই ধরনের প্রস্তুতি দরকার এটা তাদের নাই। ঠিক আবার একইভাবে এটাও সত্যি যে নারীরা কিন্তু অনেকে জানেনই না যে ব্যাংক থেকে কী ধরনের সুবিধা তারা পেতে পারেন। সুতরাং নারী উদ্যোক্তা তৈরি করার জন্য আমি আশা করছি যে ব্যাংকিং খাত একটা অগ্রণী ভূমিকা রাখবে এবং সহজ শর্তে ঋণ দেওয়া শুধু কাগজে কলমে না, বরং তারা নারী উদ্যোক্তার কাছে পৌঁছাবেন, এই তথ্যপাত্রগুলো তাদের কাছে পৌঁছে দেবেন এবং তাদেরকে কীভাবে আরও ভালো মানের সেবা দেওয়া যায় সেই বিষয়টি তারাও খেয়াল করবেন, এবং এই বাজেটেও সেটার প্রতিফলন আমরা আশা করছি। পৃথিবীর অনেক দেশে আমরা দেখেছি যে শিক্ষাকে আসলে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের লোন থাকে। তো আমাদের এই ব্যাংকিং সেক্টরে আসলে আমাদের যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য আসলে কী ধরনের লোন আছে, এবং অন্যান্য উন্নত দেশে আমরা দেখেছি যে এটা একটা লোন থাকে যে তারা লোন নেবে এবং একটা পর্যায়ে গিয়ে তারা যখন কর্মক্ষেত্রে যোগ হবে তারা আস্তে আস্তে সেই লোনটাকে পরিশোধ করবে। তো এরকম শিক্ষা ব্যবস্থায় আসলে ব্যাংকের ভূমিকাটা কী? আমরা জানি যে ব্যাংকিং সেক্টর থেকে অন্যান্য দেশে যারা আমাদের বাইরে পড়তে যান তারা একটা সুবিধা দেন যেই ফান্ড ট্রান্সফার করা। তো সেটা তো ফান্ডটা ট্রান্সফার হয়ে অন্য দেশে চলে গেল, এই সুবিধাটা তারা দেন যারা বাইরে পড়তে যান এই টাকাটা ট্রান্সফার করার জন্য। কিন্তু বিদেশ থেকে যারা আমাদের দেশে পড়তে আসেন, যারা আসতে চান, তাদেরকে কত সহজভাবে আমাদের দেশে পড়তে আসার সুবিধা করে দেওয়ার ক্ষেত্রে ব্যাংকিং সেক্টর এখানে কোনো প্রোডাক্ট বা কোনোভাবে ফ্যাসিলিটেট করতে পারে কিনা, এটাও আমি আজকের এই আলোচনায় এই বিষয়টিও উত্থাপন করতে চাই। আমাদের সামাজিক সুরক্ষায় এই বছর আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। একটা ফ্যামিলি কার্ড করার কথা বলেছে, কৃষক যে কার্ড সেটা আগেও ছিল, এখনও আরেকটা কার্ডের কথা এখন আমরা দেখছি যে বেশ কিছু বিতরণও করা হয়েছে। তো এখন এই উদ্যোগগুলোকে আমরা সাধুবাদ জানাই। তো এখানে আমি একটু অন্য প্রেক্ষাপটে যাব, হয়তো তারপরে ব্যাংকিং সেক্টরটাতে আসবো, যে আমাদের যখন এই ধরনের সামাজিক সুরক্ষার কথা আমরা বলি সেটাকে সাধুবাদ জানাই এই প্রেক্ষাপটেই যে আমি একটু আগেই বলছিলাম যে আমাদের নতুন দরিদ্র মানুষ যোগ হয়েছে। বিশেষ করে এখন আমাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এবং আমাদের এখন আরও বৈশ্বিক যে পরিস্থিতিতে কর্মসংস্থান যেভাবে আসলে আমরা তৈরি করতে পারছি না, সেই ক্ষেত্রে আমরা আসলে কিন্তু মনে করি যে এই আমাদের যেই সামাজিক সুরক্ষাটা হয়তো এই সময়ও আসলে দরকার আছে এবং আগেও ছিল। তবে নতুন যে এখন ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে, দেখতে চাই যে আসলে এটা কাদেরকে দেওয়া হচ্ছে, কিভাবে দেওয়া হচ্ছে, এবং ভবিষ্যতে এইটা যে বিস্তৃতি করা হবে, স্কেল আপ করা হবে, সেটার পরিকল্পনাটা কী। এবং এই যে ফ্যামিলি কার্ডটা দেওয়া হচ্ছে এখন, এটার যেই ইনক্লুশন ক্রাইটেরিয়া আমরা বলি, অর্থাৎ এলিজিবিলিটি, যারা আসলে এটা পাওয়ার যোগ্য তারা পাচ্ছেন কিনা, এবং এক্ষেত্রে সরকারের পরিকল্পনাটা কী, যারা এই সুরক্ষাগুলো পাবেন কত বছরের জন্য পাবেন, এটা কি কোনো মেয়াদ ঠিক করা হচ্ছে কিনা, কতদিন নাগাদ হাল নাগাদ করা হবে। তো এই বিষয়গুলো স্পষ্ট হলে হয়তো কী পরিমাণ অর্থায়ন আরও প্রয়োজন ভবিষ্যতে সেটা আমরা আরও বলতে পারবো, এবং সেক্ষেত্রে আসলে এটা অর্থনীতির উপর কীরকম চাপ তৈরি করবে সেটা আরও সামনের দিনগুলোতে আমরা বুঝতে পারবো। তো এখন এটা প্রসঙ্গটা তোলার উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, এই প্রতিটা ক্ষেত্রে এবার আমরা আশাব্যঞ্জক একটা ইতিবাচক একটা দিক দেখতে পাচ্ছি যে সরকার প্রতিটা ক্ষেত্রেই বলছে আগের তুলনায় বেশি বিনিয়োগ করবে। তাহলে এই অর্থায়নটা কীভাবে হবে এবং এক্ষেত্রে ব্যাংকিং সেক্টর আসলে কিভাবে তারা সেখানে সহায়তা করবে। আমি এই টাস্কফোর্সের একটা কমিটিতে ছিলাম, সেখানে অন্তর্বর্তী সরকারের 2024-25 সালে, তো সেখানে একটা তথ্য দেখছিলাম যে 2025 সালে আমাদের দেশে 62টা ব্যাংক আছে, 6টা সরকারি ব্যাংক, 3টা আমাদের স্পেশালাইজড ব্যাংক আছে, 43টা আমাদের প্রাইভেট ব্যাংক আছে, 9টা আমাদের ফরেন ব্যাংক আছে। তো প্রত্যেকটা ব্যাংকের তো এক এক রকম রোল আছে, তাই না? তো যেহেতু প্রাইভেট সেক্টরের আজকে আমাদের বেশিরভাগ বোধহয় এখানে আছেন, তো তাদের কাছেও এটা একটা বিষয় যে তাদের
ইন্টারনাল কন্ট্রোল এবং তাদের যদি গভর্নেন্সটাও ঠিক না হয়, আমি বলছি আরও অগ্রগতি না হয়, তাহলে কিন্তু আমরা এই যে সামাজিক সুরক্ষার বিষয়গুলোতে সঠিকভাবে কন্ট্রিবিউট করতে পারবো না, সেগুলো সবসময় আমাদের প্রায়োরিটিতে শেষে চলে যাবে। তো এই জন্য আমি আজকের এই প্ল্যাটফর্মে আবারও আশা করছি যে আমরা গভর্নেন্সের যে ইস্যুগুলো বলেছি, সরকারি বেসরকারি এবং সব ধরনের ব্যাংকিং সেক্টরের জন্য প্রাইভেট সেক্টর ব্যাংকও উদ্যোগ নেবে যেন তারা তাদের যেই বিষয়গুলো আছে গভর্নেন্সে, সেগুলোকে তারা উত্তরণ করে এই যে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, এই বিষয়গুলোতে আরও তারা কার্যকরী ভূমিকা রাখতে পারবে। এখানে একটি বিষয় যে আমাদের একটা বড় অংশ আমরা দেখছি আস্থার অভাবে ভুগছে, যারা ব্যাংকিং সেক্টরের উপরে, বিশেষ করে সাম্প্রতিক সময় বেশ কিছু ব্যাংকে আমরা দেখছি বারবার, ইসলামিক ব্যাংকগুলোতে যদি আমরা বলি আরও সুনির্দিষ্টভাবে, যে তারা যেই বিনিয়োগটা করেছিল সেটাতে তারা কিন্তু আসল টাকাটা তুলতে পারছে না। তো এটাতে যে ধরনের একটা ভীতি কাজ করছে, আমরা ভবিষ্যতে আর এই ধরনের দেখতে চাই না। তো সুতরাং আশা করছি যে এই বাজেটে বা ভবিষ্যতে ব্যাংকিং সেক্টর, প্রাইভেট সেক্টর সহ যে ব্যাংকগুলো আছে, তারা এই বিষয়টাতে নজর দিবে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য তারা অবশ্যই কার্যকরী পদক্ষেপ নেবে।